আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ। এখন যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে কথা বলবো তার শিরোনাম হচ্ছে তাবলিগ জামাতের সংঘর্ষ অপ্রাসঙ্গিক ভাবনা। আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন যে গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমা ময়দানে তাবলিগ জামাতের সাদপন্থী ও জুবারপন্থীদের সংঘর্ষে অন্তপক্ষে 4 জন নিহত হওয়ার ঘটনা এখন পর্যন্ত জানা গেছে। আহত হয়েছে শতাধিক। সংঘর্ষ চলাকালে ধারালো অস্ত্র ও বাঁশের লাঠির আঘাতে হতাহতের ঘটনা ঘটে। আহতদের কয়েকজনকে টঙ্গী সরকারি জেনারেল হাসপাতালে থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় এবং বেশ কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। গত মঙ্গলবার গভীর রাত থেকে শুরু হয় সংঘর্ষ, চলে বুধবার দুপুর পর্যন্ত। এই পরিস্থিতিতে প্রশাসনের পক্ষ থেকে গতকাল বেলা 2টায় 144 ধারা জারি করার পর দখলে থাকা সাদ কান্দোলবির অনুসারীরা ইজতেমা ময়দানে দখল ছাড়তে বাধ্য হন। ইজতেমা ময়দানে 2 গ্রুপের রক্তাক্ত সংঘর্ষের ঘটনায় আশেপাশে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। গতকাল জুবাইরপন্থী সদস্য মুফতি আমানুল হক সংবাদ সম্মেলনে বলেন, বাংলাদেশে ইজতেমা একটাই হবে, সরকারও এই ব্যাপারে তাদের সহযোগিতা করবে। সাদপন্থীরা ইজতেমা মাঠ না ছাড়লে টঙ্গী অভিমুখে লং মার্চ করা হবে। এদিকে ইজতেমা ঘিরে সংঘাত সহিংসতা নিয়ন্ত্রণে ইজতেমা ময়দানে 4 প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের উপর হামলার ঘটনার পর গতকাল 18 তারিখে সেনাবাহিনী সদস্যরা পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে চিকিৎসা সেবা নিশ্চিত করেন। বর্তমানে টঙ্গীর ইজতেমা মাঠ আশেপাশে এলাকায় থমথমে বিরাজ করছে। নিশ্চিদ্র নিরাপত্তায় পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা মোতায়েন রয়েছে। গতকাল 18 ডিসেম্বর তাবলিগের 2 গ্রুপের মধ্যে সংঘর্ষ উত্তেজনা পরিপ্রেক্ষিতে ইজতেমা আশেপাশের 3 কিলোমিটার এলাকায় সব ধরনের জমায়েত নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি জারি করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি গত 17 ডিসেম্বর মঙ্গলবার রাত 3টায় সাদপন্থী সদস্যরা প্রশাসনের অনুমতি ছাড়াই ইজতেমা প্রাঙ্গণে ইজতেমা করার জন্য উত্তর পাশে টিনের বেড়া ও বিদেশি অতিথিদের কামরার গেট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করে। এ সময় ময়দানে জিম্মাদারিতে নিয়োজিত জুবাইরপন্থীদের সাথে তাদের সংঘর্ষ বেঁধে যায়। বেলা 1:30 পর্যন্ত ইজতেমা ময়দানের বিভিন্ন পয়েন্ট থেমে থেমে হামলা পাল্টা হামলা চলে। বেলা 1:30টায় পুলিশের পক্ষ থেকে ইজতেমা ময়দান সহ আশপাশ এলাকায় সমাবেশ নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি জারি করলে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় ওই পক্ষের সাথে আলোচনার প্রেক্ষিতে ময়দান ছাড়ার সিদ্ধান্ত নিলে বেলা 3টা থেকে সাদপন্থীরা ময়দান ত্যাগ করতে শুরু করে। এদিকে এই সংঘর্ষে যারা নিহত হয়েছেন তাদের মধ্যে 3 জন জুবাইরপন্থী বলে তারা দাবি করেছেন। জুবাইরপন্থী মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বলেন, গত মঙ্গলবার 17 ডিসেম্বর মাননীয় জুবার সাহেবকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে চিঠি দিয়ে জানানো হয় যে বুধবার স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বিরোধ মীমাংসায় গুরুত্বপূর্ণ মিটিংয়ে সন্তোষজনক একটি ফয়সালা হবে। কিন্তু গত মঙ্গলবার রাত 8টায় কাকরাইল মসজিদে চলমান সমস্যা সমাধানের বিষয়ে জুবাইরপন্থী সমন্বয়কদের বৈঠক চলছিল। ওই সময় খবর আসে সাদপন্থীরা সারা দেশ থেকে টঙ্গী ময়দানের পশ্চিম পাশে তাদের নতুন পুরাতন সমস্ত ছাতি জমা করে ধারালো অস্ত্রসহ টঙ্গী ময়দানের ফরেন টেন্ডের গেট ভেঙে ভেতরে প্রবেশ করেছে। সাদপন্থীরা কোনোভাবেই প্রশাসনিক কোনো সিদ্ধান্ত না পাওয়ায় বিশ্ব ইজতেমার প্রস্তুতি কাজে নিয়োজিত ঘুমন্ত সাথীদের উপর সন্ত্রাসী কায়দায় হামলা চালায়। এতে অনেক সাথী আহত হয় এবং ঘটনাস্থলে 2 জন নিহত হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আরও 1 জন নিহত হয়। এ সময় জুবাইর গ্রুপের শতাধিক সাথী মারাত্মক আহত, মূর্ছ অবস্থায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। অপরদিকে সাদপন্থী মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক মুফতি মজ বিন নূর জানান, রাত 3টার দিকে জুবাইরপন্থীরা টঙ্গীর ময়দানের পশ্চিম পাশ থেকে ব্রিজের উপর তাদের সাথীদের দিকে ইটপাটকেল ও আগুনের মশাল নিক্ষেপ করতে শুরু করে। তখন সাদ সাহেবের অনুসারীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এরপর খবর পেয়ে সাদ অনুসারীদের সাথীরা ঢাকা আশেপাশে এলাকা থেকে ময়দানে প্রবেশ করে। তখন তারা ধারালো চাকু ও চাপাতি দিয়ে সাথীদের উপর আঘাত করে। এতে অসংখ্য সাথী আহত হয়। তবে হতাহতের সংখ্যা বা নাম পরিচয় এখনও জানা যায়নি বলে তিনি জানান। সুধীবৃন্দ, আমি গত
কাল এবং গত পরশু ঘটে যাওয়া, বিশেষ করে 17 ডিসেম্বর এবং 18 ডিসেম্বর ইজতেমার ময়দানে এই জুবাইরপন্থী এবং সাদপন্থী তাবলিগ জামাতের সমর্থকরা যে ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে, তাদের মধ্যে যে সংঘর্ষ সংঘটিত হয়েছে, এই ঘটনাটির নিন্দা জানানোর ভাষা বাংলাদেশের কোনো মানুষের নাই, আমারও নাই। আমি 1981 সাল থেকেই তাবলিগ জামাতের সাথে কম বেশি জড়িত। আমি মাঝে মাঝেই বেশ কয়েকবার কাকালের মসজিদে তাবলিগের বয়ান শুনতে গিয়েছি এবং আমি যে বিশ্ববিদ্যালয়ে চাকরি করি শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, বিশেষ করে এই বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তাবলিগ জামাতের কোনো সাথীরা এখানে আসলে তারা আহ্বান জানালে আমি ওই সমস্ত অনুষ্ঠানগুলোতে আসর নামাজের পর, সন্ধ্যার পরে অথবা রাত্রে ঈশা নামাজের পরে মাঝে মাঝে তাদের বয়ান শুনতে যেতাম। এবং তাবলিগ জামাতকে অনেকদিন ধরেই আমি মনে করি যে তারা এই আল্লাহর দুনিয়ায় দিন প্রতিষ্ঠার করার কাজে তারা শত বছর যাবৎ তারা এই কাজে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে এবং সারা পৃথিবীতেই তাবলিগ জামাতের এই কার্যক্রমের ফলে ইসলামের কার্যক্রম বেশ ভালোভাবে আগাচ্ছে বলে আমার মনে হতো। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে তাবলিগ জামাত কাজ করে। বাংলাদেশের তাবলিগ জামাত ছাড়াও ইসলাম ধর্মের প্রচার নিয়ে অনেক আলেম ওলামা, অনেক সংগঠন কাজ করে থাকে। তাবলিগ জামাতও কাজ করে। এই তাবলিগ জামাত নিয়ে আমার মনে তেমন কোনো সন্দেহ জাগেনি, কিন্তু গত 6-7 বছর ধরে দেখছি যে এই জুবাইরপন্থী ছাদবন্দীদের ভিতরে কিছু না কিছু ঝামেলা লেগেই থাকে। এখন এই 17 এবং 18 ডিসেম্বর তাবলিগ জামাতের সংঘর্ষের ফলে যে 4 জন নিহত হলেন এবং আমি সোশ্যাল মিডিয়াতে এবং মিডিয়ার কল্যাণে বিভিন্ন টেলিভিশনের চ্যানেলে দেখলাম যে অনেকের হাতেই বাঁশের লাঠি, এবং আমি মিডিয়াতে জানতে পারলাম যে অনেকেই চাকু এবং ছুরি দিয়ে তাদেরকে আঘাত করা হয়েছে। এখন আমার প্রশ্ন হলো যে তাবলিগ জামাতের সাথীদের বা তাবলিগ জামাতের যারা কাজ করে তাদের হাতে বাঁশের লাঠি, এটা শত শত লোকের হাতে আমি ওই ময়দান এবং ইসলাম ময়দানের আশেপাশের রাস্তাগুলোতে দেখতে পেয়েছি এবং গণমাধ্যমে জানতে পারলাম তারা অনেককেই ছুরিকাঘাত করেছে। কিন্তু প্রশ্ন হলো এই লাঠি তারা কোথায় পেল এবং এই ইসলাম ময়দানে ছুরি এবং চাকু নিয়ে যাওয়ার প্রয়োজন পড়ল কেন? তাহলেই বোঝা যায় যে ঘটনাটা হঠাৎ করে ঘটেনি, এই ঘটনাটি পূর্ব পরিকল্পিত এবং এই লাঠু চাকু ছুরির যে ব্যবহার হয়েছে এটা আগে থেকেই তারা সেখানে নিয়ে গেছে। এবং তাবলিগ জামাতের মতো সংগঠন যারা আল্লাহর দিন প্রতিষ্ঠায় এই পৃথিবীতে মেহনত করে থাকে, তাদের ভিতরেও যদি এই ধর্মের নামে এভাবে হানাহানি, নেতৃত্ব নিয়ে এরকম বিরোধ, সর্বশেষ তাদের মাধ্যমে যে সংঘর্ষ হলো এবং নিহত হলো, এই ঘটনা তো আমরা শুধু নিন্দা করে আমরা শেষ করতে পারবো না। এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত তদন্ত করে বের করা হোক এবং তাদের কঠিন শাস্তির ব্যবস্থা করা হোক। এবং সরকারকে ভেবে দেখতে হবে যে তারা যদি কোনো মীমাংসায় না আসতে পারে তাহলে ভবিষ্যতে এই টঙ্গীর ইজতেমা ময়দানে এ ধরনের কোনো সমাবেশ করার সুযোগ দেওয়া হবে কিনা এইটা সরকার বিবেচনা করতে পারে। তার কারণ যদি তারা কোনো মীমাংসায় আসতে পারে তাহলে তো ভালো, আর যদি আসতে না পারে তাহলে কোনো অবস্থাতেই এই ধরনের বড় কোনো জমায়েত করতে দেওয়া, এটা সরকারের অনুমতি দেওয়া কোনো অবস্থায় ঠিক হবে না বলে আমি মনে করি। তো সম্মানিত সুধীবৃন্দ, এই প্রসঙ্গে বলতে গেলে অনেক কথা বলতে হবে। এর সাথে জাতীয় এবং আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্র লুকায়িত আছে কিনা সেটা সরকারের সংশ্লিষ্ট বিভাগ এবং গোয়েন্দা বিভাগগুলো খতিয়ে দেখবে। কিন্তু আমাদের শেষ কথা হচ্ছে, আমার বক্তব্য উপসংহারে আমি যে কথা বলতে চাই যে তাবলিগ জামাতের নামে, ধর্মের নামে কোনো হানাহানি, কোনো সংঘাত আমরা দেখতে চাই না। তো সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আমার আলোচনাটা দীর্ঘায়িত হয়ে যাচ্ছে। আমি আজকে আমার আলোচনাটি এখানে শেষ করতে চাচ্ছি। আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।